আচ্ছা, সবাই তো কথা শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই। আমাদের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম গতদিন, সেই চ্যাপ্টারের পার্ট বি করাইছিলাম, আজকে পার্ট সি করাবো। পার্ট সি এর একটা করাবো, আর একটা নেক্সট দিন হবে। তো এই দুটো অঙ্ক করলে একটা এখান থেকে আসার সম্ভাবনা থাকবে, মানে আসলে যদি এই অধ্যায় থেকে আসে পার্ট সি, তাহলে এই দুটোর মধ্যেই আসবে। তো প্রথমটা হচ্ছে কি, দ্য মেয়র অফ সিটি অফ রংপুর অ্যাপ্রুভ দ্য ফলোয়িং বাজেট। এই বাজেটে কি কি ছিল? ছিল ছিল ট্যাক্স 70 লক্ষ টাকা, লাইসেন্স অ্যান্ড পারমিট 5 লক্ষ টাকা, ফাইন অ্যান্ড ফরফিট 6 লক্ষ টাকা, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ 10 লক্ষ টাকা, উইথ অ্যান এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশনস টোটালিং টাকা হচ্ছে 56 লক্ষ টাকা। আমরা আগে যে অঙ্কগুলো করেছি পার্ট বিতে, সেই অঙ্কে এরকম তথ্য ছিল না যে আমাদের এস্টিমেটেড রেভিনিউ ছিল। তো এস্টিমেটেড রেভিনিউ ডিরেক্টলি দেওয়া নাই, শুধু বলছে কি যে একটা বাজেট অ্যাপ্রুভ হয়েছে, সে বাজেটে আমি কি কি পাচ্ছি সেটা বলছে। আর এইখানে গিয়ে বলছে এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশনে একটা টাকা দেওয়া আছে। তো ট্যাক্স থেকে পাচ্ছি, তারপরে লাইসেন্স অ্যান্ড পারমিট, ফাইন অ্যান্ড ফরফিট, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ, এইগুলো সবই কি এস্টিমেটেড রেভিনিউ এর আন্ডারে না? হ্যাঁ ভাই। তাহলে এস্টিমেটেড রেভিনিউ এর টাকা এই চারটা যোগ করলে পাওয়া যাবে। আর এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশনের টাকাটা দেওয়া আছে। এইভাবে আমার 1 নাম্বার, 2 নাম্বার, এইভাবে 6 নাম্বার পর্যন্ত আরো কিছু এন্ট্রি দেওয়া আছে। রিকোয়ারমেন্টে বলছে কি, রেকর্ড ইন জার্নাল ফর্ম দ্য ইফেক্ট অন দ্য জেনারেল ফান্ড অফ দ্য ট্রানজেকশন ডিউরিং দ্য ইয়ার এন্ড ডেট। তো এক কথায় জার্নাল দিতে বলছে। কি কি দিতে বলছে? জার্নাল। জার্নালের যে ছক আমরা শিখেছি, সেই ছকই কাটবো। এটা হলো সিটি অফ নারায়ণগঞ্জ জেনারেল জার্নাল। তো সেখানে ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা থাকে, ঠিক সেইভাবে আমি ছকটা কেটে ফেলেছি। এই ছকে আমরা এখন পোস্টিং দিব, মানে জার্নালগুলো করব। তো জার্নাল দেখা যাচ্ছে প্রথমে আমি যেটা পড়লাম, এই যতটুকু পড়ছি, এইখানে কি কোনো নাম্বারিং করা আছে? না ভাই। তো নাম্বারিং না থাকলেও তো এটা জার্নাল দিতে হবে, দিতে হবে না? হ্যাঁ ভাই। তাহলে এটা জার্নাল আমরা কি শিখে আসছিলাম গতদিন? এস্টিমেটেড রেভিনিউ এস্টিমেটেড ডেবিট, রেভিনিউ। ডেবিট আর অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, তাই তো? হ্যাঁ ভাই। এখন যে পাশে কম থাকবে সেই পাশে বসবে ফান্ড ব্যালেন্স। ওটার ডিফারেন্সটা দিয়ে দেবো। রাইট, ফান্ড ব্যালেন্স নামে বসবে, তাই তো? তাহলে হ্যাঁ আমরা, ভাই। হ্যাঁ, আমরা এখানে এস্টিমেট রেভিনিউ লিখবো এইগুলো যোগ করে। 70 লাখ, 5 লাখ, 6 লাখ আর 10 লাখ। তাহলে 80, 91 লাখ হয়। তাহলে দেখেন, এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, এই ডেবিটে আমি ওই চারটা টাকা যোগ করব। 70 লাখ, 5 লাখ, 6 লাখ আর 10 লাখ দিলে হয় কত? 91 লক্ষ টাকা। কত টাকা হয়? 91 লক্ষ। আর অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট, তো অ্যাপ্রোপ্রিয়েশনের টাকাটা 56 লক্ষ ডিরেক্টলি দেওয়া ছিল। তো এখন ডেবিট আর ক্রেডিটের মধ্যে কোন দিকে কম আছে? ক্রেডিট দিকে কম আছে, তাই তো? হ্যাঁ ভাই। এই ক্রেডিট দিকে যত টাকা কম আছে সেটা বসালাম, আর তার নাম হবে ফান্ড ব্যালেন্স। কি নাম হবে? এটা ফান্ড আমরা ব্যালেন্স। কতদিনে শিখেছিলাম? কারো কোনো সমস্যা আছে এই জার্নালটা যেটা করালাম? সমস্যা না থাকলে ভালো, থাকলে বলবেন অবশ্যই। এবার আমি চলে যাব নাম্বারে, 1 নাম্বার থেকে। 1 নাম্বারে আমার একটা এন্ট্রি দেওয়া আছে। কি বলা আছে এন্ট্রিতে? ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ ওয়ার অর্ডার্ড উইথ অ্যান এস্টিমেটেড কস্ট 1 লক্ষ টাকা। এই জায়গাটায় একটু গ্রামের একটু। বিষয়টা কেমন, যে ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ ওয়ার অর্ডার্ড উইথ, ওয়ার অর্ডার্ড, এই ওয়ার অর্ডার্ড মানে কি? এটা কি আমরা অর্ডার অস্টেন। দিয়েছি নাকি কেউ একজন অর্ডার দিয়েছে? এখানে এটাই সমস্যা। বিষয়টা কেমন জানেন, ভালো করে বোঝেন। মনে করেন আমরা খুলনা সিটি কর্পোরেশনে বসবাস করি। এখন এই খুলনা সিটি কর্পোরেশনে আমি যে কোনো একটা ব্যবসা বলেন বা বাড়ি নির্মাণ বলেন বা যে কোনো একটা কলকারখানা বলেন, আমি যখন প্রতিষ্ঠা করতে যাইব, তখন ওই সিটি কর্পোরেশনের কাছ থেকে কিন্তু আমার অনুমোদন নিতে হবে, তাই না? লাইসেন্স নিতে হবে না? হ্যাঁ এখন ভাই। ওই আমি যে এলাকায় ওই
প্রতিষ্ঠানটা নির্মাণ করব বা প্রতিষ্ঠা করব, সেই এলাকায় ওই প্রতিষ্ঠানের জন্য অনেক প্রোডাক্ট মানে অনেক আইটেম লাগবে। বিল্ডিং এর জন্য আইটেম লাগতে পারে, কলকারখানার মেশিন লাগতে পারে, এই টাইপের অনেক মানে বিভিন্ন ধরনের আমার প্রোডাক্ট লাগতে পারে। এখন কোনো এক ধরনের প্রোডাক্ট মনে করেন ওই অঞ্চলে নাই। মনে করেন খুলনাতে যদি একটা আম, কারখানা দেয়, তো সেই কারখানার জন্য যা যা লাগবে এখানে অনেক কিছু আছে, কিন্তু দেখা গেলো একটা জিনিস এই এলাকায় পাওয়া যায় না, সেটা আনতে হবে হয়তো বা মনে করেন যে রংপুর থেকে। আমার কথা কি বুঝাতে পারতেছি? হ্যাঁ ভাই। মনে করেন পাথর এই এলাকায় পাওয়া যায় না, এটা আনতে হবে রংপুর বা সিলেট থেকে। এখন সিলেট থেকে রংপুর মানে ইয়ে আনতে গেলে এইটা আমার ওই সিটি কর্পোরেশনের অনুমোদন নিতে হবে। এখন কথা হচ্ছে সিটি কর্পোরেশন অনুমোদন দিতে পারে, আবার সিটি কর্পোরেশন এটাও বলতে পারে যে আমি আপনাকে এই প্রোডাক্টগুলো এনে দিব। কি বলতে পারে? আমি এনে দেবো। রাইট। তো এরকম বলছে কি ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ, ম্যাটেরিয়াল এবং সাপ্লাইজ ওয়ার অর্ডার, অর্ডার নেওয়া হয়েছে মানে কেউ একজন আমার কাছে অর্ডার দিয়ে গেছে। আমরা কিন্তু এখন সিটি কর্পোরেশনের অঙ্ক করতেছি। কার অঙ্ক করতেছি? সিটি সিটি কর্পোরেশনের। কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের কাছে আমাদের কাছে অর্ডার দিয়ে গেছে, যার আনুমানিক ব্যয় কত টাকা? 1 লক্ষ টাকা। এখন এই অর্ডার দেওয়ার সাথে আমার জার্নালের কি সম্পর্ক? আমরা ছোটবেলায় অনেক শিখেছিলাম যে যদি কখনো পণ্য ক্রয়ের ফরমায়েশ পাঠানো হয়, তাহলে তার জার্নাল হয় না যতক্ষণ না ক্রয় সংগঠিত হয়, তাই না? এরকমটা না? হ্যাঁ ভাই। এই জিনিসটা একটু ব্যতিক্রম, কি এটা অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি, মানে ফরমায়েশ পাঠানোর পরে এটা অর্ডার কার্যকর হয়ে গেছে। এখন এটা এনে দিতে হবে। এখন এই সিটি কর্পোরেশন এইটার জন্য দায়বদ্ধ। কি দায়বদ্ধ? যে আমি অমুক একটা কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে এই প্রোডাক্টটা দেওয়ার জন্য অর্ডার নিয়েছি। ঠিক আছে? তাহলে এই অর্ডারটা যদি নিয়ে থাকি, তাহলে এই অর্ডারটা ডেলিভারি দেওয়াও আমার দায়িত্ব। এই যে ডেলিভারি দেওয়া একটা দায়িত্ব, এই দায়িত্ব একটা বিষয়, এইটার জন্য আমাকে একটা জাবেদা দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের অমুক একটা কোম্পানি, সেই কোম্পানি আমাদের কাছে অমুক জিনিস অর্ডার দিয়েছিল। এখন এটার জন্য একটা জাবেদা দিতে হবে। সেই জাবেদাটা এমন কথা লিখতে হবে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শব্দ, কিন্তু মানে রেগুলার আমরা পাই না। আমরা তো দেখা গেল কি আসবাবপত্র ব্যবসায়ী, তারপরে একটা কোম্পানির ব্যালেন্স শিটের মানে আয় ব্যয় নির্ভর প্রতিষ্ঠান, সেইখানে আমরা জার্নাল করেছি, লেজার করেছি। কিন্তু সিটি কর্পোরেশনের জার্নাল লেজার করে না। এটা একটা মানে মানে সরকারি প্রতিষ্ঠান বা এই টাইপের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু শব্দ আছে যেটা আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাই না। ঠিক আছে? তো সেরকম কিছু শব্দ আমরা এখানে একটা জানবো, সেটার নাম হচ্ছে এনকামব্রান্স। কি নাম বললাম? ইনকাম ব্রাঞ্চ। দেখেন আমি 1 নাম্বার জার্নালটা দিয়েছি এনকামব্রান্স। ঠিক আছে? এই এনকামব্রান্স 1 লক্ষ টাকা ডেবিট, আর নিচে লিখছি রিজার্ভ ফর এনকামব্রান্স ক্রেডিট। এখন সিম্পলি আপনি এটা চিন্তা করেন, মনে করেন আপনার প্রতিষ্ঠানে স্যালারি দিতে হবে, তো স্যালারি দেওয়া লাগবে, এখনো দেন নাই, তাহলে স্যালারি বকেয়া আছে। তো স্যালারি বকেয়া থাকলে যাবেটা কি হয়? স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট, এটাই না বিষয়টা? হ্যাঁ ভাই। এরকম জার্নাল দিই আমরা বকেয়া খরচের জন্য। তো এইটাও ওইরকম চিন্তা করতে হবে, ঠিক আছে, যে আমরা এই অর্ডারটা নিয়েছি, এই অর্ডারের জন্য আমরা ঋণী বা দায়ী এই ডেলিভারিটা দেওয়ার জন্য। তাহলে এই রেনকামব্রান্স মানে দায়ী বা ঋণী, কি বোঝাবে? দায়ী বা ঋণী। দায়ী বা ঋণী। তাহলে আমরা হচ্ছে দায়ী বা ঋণী ওইটা পরিশোধ করার জন্য। তাহলে দেখেন এইখানে আমরা রিজার্ভ কথাটা লিখেছি, রিজার্ভ ফর ইনকাম, কিসের জন্য দায়ী? এইটা আমরা ক্রেডিট পাশে লিখবো। আমরা যেমন ওই যে লিখলাম স্যালারি পেয়েবল ক্রেডিট, ওরকমটা রিজার্ভ ফর এনকামব্রান্স ক্রেডিট আর এনকামব্রান্স ক্রেডিট, এটা জাস্ট আমরা প্রতিষ্ঠানের স্বার্থে দিয়ে রাখতেছি যে ভবিষ্যতে এটা ডেলিভারি দেওয়া লাগবে। যখন আমি এই পণ্যটা ডেলিভারি দিয়ে দেব, তখন এই জাবেদাটা ঠিক উল্টে এটাকে ভ্যানিশ করে দিতে হবে। এই জাবেদা উল্টে তখন কি করে দিতে হবে? ভ্যানিশ করে দিতে হবে। এক্স্যাক্টলি। আমি আপনাকে জাস্ট একটু ছোট মানে বলি যে মনে করেন আমরা তো আসলে এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে গুলোর অঙ্ক খুব ভালো করি না, সব সময় আমাদের করা হয় না, আমাদের বইতে ওইগুলো থাকে না বেশি, এই জন্য আমাদের সমস্যা। মনে করেন একটা ব্যাংকে যদি আপনি ফরেন এক্সচেঞ্জের কাজ চিন্তা করেন, ফরেন এক্সচেঞ্জ মানে কি ফরেন ট্রেড, যেটা বিদেশে পণ্য রপ্তানি করা হয়, তারপরে আমদানিও করা হয়, এই সকল ক্ষেত্রে একটা লাইবিলিটিস ক্রিয়েট করা হয়, একটা অ্যাসেট এবং একটা দায়।
মানে এইটা আমার প্রতিষ্ঠানের জন্য কোনো দায়ও না, কোনো সম্পদও না, বাট আমার প্রতিষ্ঠানের যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বা আমরা যাকে বলি ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল মানে ব্যালেন্স শিট যেটা বলি, সেখানে আমাদের এটা দেখাই যে একটা দায় একটা আছে, একটা সম্পদ আছে। বাট সেটা কিন্তু কোনো আর্থিকভাবে আমার দায়ও না, সম্পদও না, বাট দেখাচ্ছে। এটাকে অফ ব্যালেন্স শিট আইটেম আমরা বলতে পারি। তো সেই জিনিসটা আমাদের দিতে হয় কেন? কারণ আমি যদি এক্সপোর্টের কাজ করি, তাহলে সেখানে আমার এমন একটা দায় মানে তৈরি হবে যে ওই প্রতিষ্ঠান, যদি মনে করেন আমি খুলনার একটা উদাহরণ দিই, মনে করেন খুলনা থেকে চিংড়ি মনে করেন ইউরোপে সেল করবে। তো এরা কি করলো, ইউরোপে চিংড়ি মাছ মনে করেন ডেলিভারি দিয়ে দিল, কিন্তু টাকা এখনো পায় নাই। এখন টাকা পাওয়ার জন্য কিছু ডকুমেন্ট নিয়ে ব্যাংকে আসছে, এসে বলতেছে কি যে ইউরোপে আমরা এটা পাঠাইছি, আমাদের টাকাটা একটু এনে দেন ব্যাংকিং চ্যানেলে। তো এইটা আমরা ডকুমেন্টটা পাঠাই, এবং ডকুমেন্টটা পাঠানোর সঙ্গে সঙ্গে আমরা একটা লায়াবিলিটি ক্রিয়েট করে রাখি যে এইটা আমাদের আদায় করে দেওয়ার দায়িত্ব রইল। কিন্তু আমরা ওই ব্যক্তিকে কোনো টাকাও দিলাম না, কোনো কিছু করলাম না, বাট আমার প্রতিষ্ঠানে একটা দায় ক্রিয়েট করে রেখে দিলাম, একটা সম্পদ এবং একটা দায়। এটাকে বলে কন্ট্রা ভাউচার বলা হয়। এবং যখন ওই টাকাটা বিদেশ থেকে চলে আসে, তখন এটাকে আমরা ভ্যানিশ করে দিয়ে থাকি, যে টাকাটা চলে আসছে ওইটা বাদ। তো ঠিক একই রকম আমরা ডেলিভারি দেওয়ার জন্য অর্ডার নিয়েছি, অর্ডার নেওয়ার জন্য একটা দায়ের জন্য জাবেদা দিলাম, এবং যখন এই অর্ডারটা আমরা ডেলিভারি দিব তখন এইটা ভ্যানিশ করে দিতে হবে। তাহলে এইটা একটু মনে রাখতে হবে। এই পুরো অঙ্কে আমার একটা জার্নাল একটু মনে রাখার মতো, আর বাকিগুলো আপনি বুঝবেন। তাহলে এনকামব্রান্স মানে দায়ী বা ঋণী বা বোঝা। তো এনকামব্রান্স ডেবিট, আর রিজার্ভ ফর এনকামব্রান্স ক্রেডিট। ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে, আমি 3 নাম্বারে যাই, যদি না বোঝেন আবার বলবো। আমি পরে যখন ওইটার পেমেন্ট করে দিব তখন আমি ওইটা আরো বুঝাবো, তখন বুঝবেন। 3 নাম্বার। 2 নাম্বার। ও সরি, 2 নাম্বার, আমি তো মনে করি 2 নম্বর পড়ি। 2 নাম্বার, এ ট্যাক্স লেভি। ট্যাক্স লেভি, লেভি মানে আরোপ করা, লেভি মানে কি? আরোপ। আরোপ করা। আরোপ করা, রাইট। তাহলে ট্যাক্স লেভি মানে আয়কর আরোপ। ট্যাক্স লেভি মানে কি? আয়কর আরোপ। তাহলে আয়কর আরোপ কত টাকা? 50 লক্ষ টাকা ওয়াজ রেকর্ডেড। আয়কর আরোপ করা হয়েছে 50 লক্ষ টাকা, যেটা রেকর্ড করা আছে অলরেডি, তাই তো? হ্যাঁ ভাই। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয় যে 3 লক্ষ টাকা অফ দ্য লেভি উইল বি আনকালেক্টেবল। বলছে ওই যে 50 লক্ষ টাকা আমরা আম, আয়কর আরোপ করেছিলাম, ওখান থেকে 3 লক্ষ টাকা উইল বি আনকালেক্টেবল মানে অনাদায়কৃত থাকবে। অনাদায়যোগ্য থাকবে কত টাকা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। তাহলে আমি আদায় করতে পারবো কত? 47 লক্ষ টাকা। 47। এক্স্যাক্টলি। তাহলে দেখেন এটা জাবেদা হবে কি, আমরা যখন আয়কর আরোপ করব তখন এই টাকাটা আমি পাবো। মানে আয়কর আরোপ মানে কি, আমি ওই মানে সিটি কর্পোরেশন যখন বছরের শুরুতে বসে হিসাব করে যে আমি আগামী 1 বছরে এত টাকা এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইনকাম ট্যাক্স পাবো। ঠিক আছে? তো এই যে হিসাবটা করা ওইটা তার জন্য সম্পদ, এই জন্য আমরা এস্টিমেটেড রেভিনিউ ডেবিট করি। এই জন্য এস্টিমেটেড রেভিনিউ কি করি? যেটা ডেবিট পাবো করি। এটা সম্পদ, এই হিসাবে ডেবিট করে, রাইট, বকে আয় যেটা আমি বলছিলাম। তো ট্যাক্স রিসিভেবল, এই যে ট্যাক্সের টাকাটা আমি পাবো, এটার নাম কি দিব? ট্যাক্স রিসিভেবল। কয় টাকা রিসিভেবল। ট্যাক্স পাবো আমি? 50 লক্ষ টাকা মোট আরোপ করলাম নাকি? হ্যাঁ ভাই। এবার বলতেছে আমি এইখান থেকে পাবো না কটুক? 3 লাখ। তাহলে ওইটার নাম হচ্ছে 3 লক্ষ। আনকালেক্টেবল ট্যাক্স। আনকালেক্টেবল ট্যাক্স হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে বাকি টাকাটা কি আমি পাবো তো নাকি? হ্যাঁ ভাই। তাহলে যেটা পাবো ওইটাই আমার আলটিমেট ইনকাম। ওইটাই আমার আলটিমেট কি? ইনকাম। তাহলে রেভিনিউ ক্রেডিট কত টাকা? 47 লক্ষ টাকা। তাহলে আমি ট্যাক্স রিসিভেবল মানে পাইতাম, ট্যাক্স পাবো 50 লক্ষ টাকা। এবার বলছে যেখান থেকে পাই নাই 3 লক্ষ টাকা, তাহলে সেটা ক্রিয়েট করে দিলাম, আর যেটা পাবো সেটা হচ্ছে আলটিমেট ইনকাম। তাহলে যাবে, তা ক্লিয়ার এটা? হ্যাঁ ভাই। পরেরটা যাই। 3 নাম্বার বলতেছে কি, স্যালারি ফর দ্য পিরিয়ড অফ, টাকা কত পিরিয়ডে? 25 লক্ষ টাকা স্যালারি আমার। ওই সময়ে স্যালারি হলো 25,000, 25 লক্ষ টাকা। টাকা 2 লাখ, অফ হুইচ মানে ওইটার মধ্যে 2 লক্ষ টাকা অজ উইথহেল্ড। উইথহেল্ড মানে কেটে রাখা। উইথহেল্ড মানে কি করা? কেটে রাখা। হ্যাঁ, ফর ট্যাক্স, ট্যাক্স বাবদ কেটে রাখা। টু বি পেইড, যে ট্যাক্সটা পেইড করা হবে টু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মানে এনবিআর কে। কাকে দেয়া লাগবে? এনবিআর। এনবিআর কে। হুইচ আর ভাউচার্ড অ্যান্ড পেইড। এই যে হুইচ আর ভাউচার্ড অ্যান্ড পেইড, আমরা এইটা নিয়ে পরে কথা বলবো।
আমরা আগে প্রাথমিক জিনিসটা শিখি যে এক বছরে বা একটা যে সময়ের অঙ্ক আমরা করতেছি এই সময়ে ট্যাক্সের পরিমাণ, সরি স্যালারির পরিমাণটা কত ওই সিটি কর্পোরেশনের? 25 25 লক্ষ। লাখ টাকা। এখন এই 25 লক্ষ টাকা কি এখনই আমি আমার আহ, কর্মকর্তা কর্মচারীদেরকে পুরোপুরি পরিশোধ করে দিব? বিষয়টা এমন না। তারপর এটা দেখ, পুরো বছরের না? হ্যাঁ সেটাই, পুরো বছরে আমি কি 25 লক্ষ টাকাই দিয়ে দিছি কর্মকর্তা কর্মচারীদেরকে? না, বিষয়টা কেমন আমি বলি। মনে করেন যাদের পিতামাতা চাকরি করে বা কেউ চাকরি করেন তারা অবশ্যই বুঝবেন যে মনে করেন আমার স্যালারি 50,000 টাকা, আমি ব্যাংকে চাকরি করি, আমার স্যালারি মনে করেন সে 50,000 টাকা। এখন মাস শেষে আমি কিন্তু 50,000 টাকা হাতে পাবো না। এখান থেকে কিছু কর্তন আছে। কি আছে? কর্তন আছে। কোন কোন খাতে কর্তন হতে পারে? কারোর প্রভিডেন্ট ফান্ড থাকে, সেখানে কর্তন হতে পারে। তারপরে তারা আরো স্পেশাল ফান্ড থাকে, সেখানে কর্তন হতে পারে। বেনোভোলেন্ট ফান্ড থাকে, সেখানে কর্তন হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কর্তন যেটা, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। সেটা কি? ইনকাম ট্যাক্স। রাইট। আমার 50,000 টাকা যদি ইনকাম হয়, তাহলে বছর শেষে আমার টোটাল কত টাকা যে ইনকাম হবে, সেই ইনকামের উপরে আমি অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে আমাকে ট্যাক্স দিতে হবে। তো মনে করেন আমি সেখানে এক বছর শেষে আমাকে 6,000 টাকা ট্যাক্স দিতে হবে, এটা অনুমান করা হচ্ছে। এখানে 6,000 টাকা ট্যাক্স দেয়া লাগবে, বছর শেষে আমি একবারে দিতে পারবো না। এবং প্রতিষ্ঠানও সেটা অ্যালাউ করবে না। প্রতিষ্ঠান কি করবে, যে আমার বেতনে যে 50,000 টাকা ছিল সেইখান থেকে আমার ওই যে 6,000 টাকা যদি এক বছরের ট্যাক্স হয়, তাহলে 6,000কে 12 দ্বারা ভাগ দিলে মাসে মাসে কত আসে? 500 টাকা আসে। তাহলে আমার কাছ থেকে মাসে মাসে 500 করে কেটে রাখবে। কত করে কেটে রাখবে? 500। এরকম জনতা ব্যাংকে যদি 10,000 এমপ্লয়ি থাকে, তা 10,000-এর কাছ থেকে 500 করে কেটে রাখলে প্রতি মাসে প্রায় 50 লক্ষ টাকা হয়। কত টাকা হয়? 50 লক্ষ। তাহলে এই টাকাটা ট্যাক্স বাবদ জনতা ব্যাংক মনে করেন এমপ্লয়ীদের কাছ থেকে কেটে রাখতেছে। স্যালারি দিচ্ছে মনে করেন 10 কোটি টাকা, সেখান থেকে 50 লক্ষ টাকা কেটে রাখতেছে। তাহলে বছরে যদি 120 কোটি টাকা স্যালারি দেওয়া লাগে, তাহলে সেখান থেকে আমার এরকম কি প্রায় 6 কোটি টাকা মতো কি রাখতেছে, কেটে রাখতেছে না? ট্যাক্স। রাইট। তাই এইখানে বলতেছে যে এই প্রতিষ্ঠান স্যালারি দিচ্ছে মোট 25 লাখ, বাট পুরো টাকাটা দিচ্ছে না, 2 লাখ টাকা কেটে রাখতেছে। কয় টাকা কেটে রাখতেছে? 2 লাখ। রাইট। কেটে রাখতে কেন? ট্যাক্স বাবদ। কি বাবদ? ট্যাক্স বাবদ। যে টাকাটা পরে কাকে দেওয়া হবে? এনবিআর কে দেওয়া লাগবে, ন্যাশনাল এনবিআর। বোর্ড অফ রেভিনিউ, এনবিআর কে দেওয়া লাগবে। তাহলে ওই আমার প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা ছিল তাদেরকে আমি নিট দিলাম কত? 23 লাখ টাকা না? হ্যাঁ ভাই। রাইট, এক্স্যাক্টলি এইটাই মাথায় রাখতে হবে। আমার স্যালারি কিন্তু 25 লাখ, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট 25 লাখ টাকা। দেখেন, স্যালারি এক্সপেন্স ডেবিট 25 লাখ টাকা। 3-এর এক্সপেন্ডিচার দিয়ে স্যালারি 25 লাখ টাকা লিখছি আমি। আমি যদি হ্যাঁ ভাই। লিখি স্যালারি এক্সপেন্স তাও হবে, আমি যদি লিখি এক্সপেন্ডিচার হাইপেন দিয়ে স্যালারি, মানে এক্সপেন্ডিচার অনেকগুলো থাকতে পারে, তো স্যালারি তার মধ্যে একটা। এজন্য এরকম ভাবে লেখা ভালো। তো এক্সপেন্ডিচার স্যালারি হচ্ছে 25 লাখ টাকা। এইবার বলতেছে যে এইখান থেকে আমি 2 লক্ষ টাকা দিছিলাম না, এই 2 লক্ষ টাকা কেটে রাখছিলাম কাকে দেওয়ার জন্য? এনবিআর কে দেওয়ার জন্য। কাকে এনবিআর দেওয়ার কে। জন্য? তো লিখছি ডিউ টু এনবিআর। এনবিআর, মানে এনবিআর কে দেওয়া লাগবে। এনবিআর আমার কাছে পাবে। তাহলে যদি পাই, এটা দায় না আমার? হ্যাঁ ভাই। তাহলে ডিউ টু এনবিআর হচ্ছে 2 লক্ষ টাকা। এখন এই যে 23 লক্ষ টাকা, এই 23 লক্ষ টাকা আমি কি করলাম? এইখান থেকে নিচে বলা ছিল, এই 23 লক্ষ টাকা বলা ছিল হুইচ আর হাউসার্ড অ্যান্ড পেইড। হাউসার্ড অ্যান্ড পেইড। এই যে হুইসার বলতে কি, যে বাকি যে টাকাটা, সেই টাকাটা ভাউচার করা হয়েছে এবং সেটা কি করা হয়েছে? পেইড করা হয়েছে। তাহলে এই ভাউচার পেয়েবল, দেখেন আমি এখানে শুধু এইটুকু অ্যাড করব, ভাউচার পেয়েবল কি করছি? ক্রেডিট 23 লক্ষ টাকা। কত টাকা? 23 লক্ষ। এবং এই ভাউচার করছি, এইবার এই টাকাটা আমি পেইড করব। তাহলে এই টাকাটা পেইড করতে গেলে কি ওই ভাউচার পেয়েবল হবে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যদি আমার এই অঙ্কে ডিরেক্টলি এইটা না থাকতো, এইটুক না থাকতো যে হুইচ আর ভাউচার্ড অ্যান্ড পেইড, এই কথা না থেকে শুধু যদি বলতো হুইচ আর পেইড, বলতো কি বলতো? টিচার পেইড। বা যদি এইটুক নাও থাকতো, তাহলে আমি কি করতাম? ওই যে এক্সপেন্ডিচার একটা জায়গায় স্যালারি তো। লিখে 25 লাখ টাকা ডেবিট, আর হচ্ছে কি ডিউ টু এনবিআর ক্রেডিট 2 লাখ টাকা, আর ডিরেক্টলি ক্যাশ ক্রেডিট 23 লাখ করে দিতাম। তাই তো? হ্যাঁ ভাই।
কিন্তু এখন কি বলতেছে যে আমি 23 লাখ টাকা সরাসরি দেইনি, আগে ভাউচার করছি, তারপরে সেটা পেইড করছি। ঠিক আছে, এই জন্য ভাউচার পেয়েবল ক্রেডিট করে তারপরে ভাউচার পেয়েবলের টাকাটা আমি ডেবিট করে ক্যাশ ক্রেডিট করব। তাহলে এখানে আমি দুইটা জাবেদা করছি আলাদা আলাদা। বুঝছেন কি বোঝেন নাই বলেন? অন্যরাও কেউ কথা বলবেন, অনেকেই আছেন, বুঝতেছেন কিনা কথা বলবেন, তাহলে আমার জন্য ভালো হবে, কারণ এগুলো একটু মনে করেন যে গতানুগতিক অঙ্কের মতো না, একটু ডিফারেন্ট টাইপের তো, মানে আমাদের হিসাবটা এখানে কখনো দেখা করা হয়নি এই জন্য। ভাই লাস্টে ওই ভাউচারের কথাটা কি বললেন, ওইটা একটু আরেকবার বলেন ভাই। এই যে এরা বলে দিছে যে যে টাকাটা আমরা মানে বাকি টাকা আছে সেটা আমি ভাউচার করছি, মানে 25 লাখ থেকে 2 লাখ টাকা আমি এনবিআর কে দেবো তাই কেটে রাখছি, আর টাকাটা কি করছি, বাকি টাকাটা ভাউচার করেছি, তারপরে গিয়ে পেইড করেছি। ঠিক আছে, আগে ভাউচার করছি, পরে কি কি করছি, পেইড করছি। তাহলে আগে আমি ভাউচারটা এন্ট্রি করব, সেই জন্য আমি ভাউচার পেয়েবল কথাটা ক্রেডিট করে রাখছি। ঠিক আছে, এবং পরে গিয়ে সেই ভাউচারের টাকাটা আমি আবার পেইড করব, তাহলে পেইড করলে সেই ভাউচার পেয়েবল হবে ডেবিট আর ক্যাশ হবে ক্রেডিট। কিন্তু যদি ডিরেক্টলি আমার এখানে ভাউচারের কথা না থাকতো, তাহলে উপরের একটা জার্নালেই করতাম, ভাউচার পেয়েবল না লিখে ক্যাশ লিখতাম এখানে। ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে পরের এন্ট্রিতে চলে যায়, 4 নাম্বার এন্ট্রি। 4 নাম্বারটা দেখেন, আর 3টা এন্ট্রি আছে মাত্র। টোটাল কালেকশন ডিউরিং দ্য ইয়ার অ্যামাউন্টেড টু ট্যাক্স, টাকা হচ্ছে 40 লাখ ফ্রম ট্যাক্স লেভি। এইটা, এই কথাটুকু বুঝতে পারা উচিত। 2 নম্বরে যে আমি ট্যাক্স আরোপ করেছিলাম, ট্যাক্স লেভি করেছিলাম 50 লক্ষ টাকা, এইখান থেকে বলছে যে এই যে ট্যাক্স লেভি করছিলাম, এই ট্যাক্স লেভির থেকে আমি 40 লক্ষ টাকা আদায় করতেছি। কত টাকা? 40 লক্ষ। লাইসেন্স অ্যান্ড পারমিট থেকে আদায় করতেছি 3,55,000 টাকা। ফাইন অ্যান্ড ফরফিট থেকে আদায় করতেছি 45,000 টাকা। ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ থেকে আদায় করতেছি 5 লক্ষ টাকা। তাহলে এই সবগুলো থেকে আমি আদায় করতেছি, তাহলে কি নগদ টাকা পাচ্ছি না এবার? হ্যাঁ ভাই। তাহলে সবগুলোর জন্য ক্যাশ ডেবিট, সবগুলোর জন্য কি ডেবিট, ক্যাশ ডেবিট। আর ওইগুলো সব ক্রেডিট, ওইগুলো সব কি। ক্রেডিট। কিন্তু গতদিন আমি বলেছিলাম যে আমাদের এই প্রতিষ্ঠানে দুই ধরনের ইনকাম থাকে, একটা হচ্ছে মুখ্য ইনকাম আর একটা আদার্স। তো মুখ্য ইনকামটার নাম ছিল ট্যাক্স, মুখ্য ইনকামটার নাম কি ছিল, ট্যাক্স। আর আদার্স যতগুলো থাকবে, সে 10 12টা 15টা যাই থাক না, সবগুলো কিন্তু আদার রেভিনিউ, সবগুলো একবারে কি বলতে পারি আমি। আদার রেভিনিউ। তাহলে এইখানে আমি যতগুলো টাকা পাচ্ছি সবগুলো যোগ করে ক্যাশ ডেবিট, আর দুই ভাগে ক্রেডিট হবে, একটা কি এই যে ট্যাক্স পাচ্ছি এই ট্যাক্সটা ক্রেডিট হবে, আর বাকিগুলো মিলে আদার রেভিনিউ ক্রেডিট হবে। তাহলে আমি কি লিখবো, এই যে ট্যাক্স দেখেন আমি ট্যাক্স রিসিভেবল এখানে ডেবিট করছিলাম, মনে আছে 50 লাখ টাকা। হ্যাঁ ভাই। তাহলে যখন আমি টাকা আদায় করে ফেলবো তখন যাবেটা কি হবে, ক্যাশ ডেবিট আর ট্যাক্স রিসিভেবল ক্রেডিট হবে না। হ্যাঁ ভাই। দেখেন আমি লিখছি এখানে ক্যাশ ডেবিট ট্যাক্স রিসিভেবল ক্রেডিট, এখানে কারেন্ট লিখছি কারণ এটা কারেন্ট বছরের টাকা এই জন্য। আর ওই যে বাকিগুলো পাচ্ছি ওইগুলো আদার রেভিনিউ লেখা হয়েছে। ক্লিয়ার? তাহলে ক্যাশ ডেবিট, ট্যাক্স থেকে যেটা পাচ্ছি তার নাম ট্যাক্স রিসিভেবল ক্রেডিট, আর আদার রেভিনিউ ক্রেডিট। তাহলে ট্যাক্সের টাকা 40 লাখ ছিল, আর আদার রেভিনিউ তিনটা মিলে ছিল 9 লাখ, টোটাল ক্যাশ আমি পাচ্ছি 49 লাখ। ওকে। হ্যাঁ ভাই। ওকে, ঝামেলা নাই তাই তো? তো অঙ্ক, 1 লক্ষ টাকা কই গেল? কোন 1 লক্ষ টাকা কই গেল? ওই যে আমরা 3 নম্বরে 50 লক্ষ টাকা করছি না, ওই তিন যে নাম- ট্যাক্স লেভি অফ টাকা 50 লাখ ওয়াজ হ্যাঁ, তা রেকর্ডেড। 50 লাখ থেকে 50 লাখ আমি পাবো বলেছিলাম, সেখান থেকে আদায় করতে পারছি কত, 40 লাখ। বাকি টাকা হ্যাঁ আদায় ভাই। করতে পারবো কি পারবো না সেটা তো বলে নাই, আমি তো ট্যাক্স রিসিভেবল ডেবিট করে আসছি 3 নম্বরে, করছি না? এই যে ট্যাক্স রিসিভেবল ডেবিট হ্যাঁ তিন ভাই। নম্বরে করছি না? তো এখান থেকে আমি এখন 40 লাখ পাচ্ছি, তাই না? আর 3 লাখ আদায় হবে না বলছিল, আর 7 লাখ আমি আদায় করতে পারবো, কিন্তু এখন পারতেছি কত, 40 লাখ। 40 লাখ। 7 লাখ পরে পারবো কি পারবো না সেটা ডিরেকশন না দিলে থাকলে ওইভাবেই থাকবে। ঠিক আছে। হ্যাঁ ভাই। ওকে, নেক্সট 5 নাম্বার, মনোযোগ দিতে হবে সবাইকে এই জায়গাটায়। দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ অর্ডার্ড আর্লিয়ার
ওয়ার সাপ্লাইড, এই পর্যন্ত। কি বলছে বলেন? ওই যে অর্ডারটা নিছিলাম ওটা এক্স্যাক্টলি, এটা ডেলিভারি করে প্রথমেই দিছি। বলে আসছিলাম। ওই যে 2 নাম্বার এন্ট্রি ছিল, ওই 1 নাম্বার এন্ট্রি ছিল যেটা, ওই যে অর্ডারটা নিয়েছিলাম আমি 1 লক্ষ টাকার, ওইটার জন্য যে জাবেদা দিয়ে রাখছিলাম, কি বলেছিলাম, যে এইটা যখন আমি অর্ডারটা সাপ্লাই করে দিব, তখনই আমার কিন্তু এই জাবেদাটা কি করতে হবে, উল্টা দিতে হবে। তাহলে এই দেখেন, দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ অর্ডার আর্লিয়ার, শুরুর দিকে যে ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজের অর্ডার নেওয়া হয়েছিল, সেটা এখন সাপ্লাইড দেওয়া হচ্ছে, মানে সেটা সরবরাহ করা হচ্ছে। তাহলে বলেন এখন ওই জাবেদা কি উল্টে যাবে না? হ্যাঁ ভাই, কিন্তু টাকা তাহলে বেড়ে গেছে। হ্যাঁ, টাকা তো আমি এখনো পড়ি নাই। আমি কি ও পর্যন্ত পড়েছি? আমি শুধু না ভাই। বলেছি আর্লিয়ারে যে অর্ডার নেওয়া হয়েছিল ওয়ার সাপ্লাইড, এই পর্যন্ত পড়েছি। তাহলে এই পর্যন্ত জাবেদা হচ্ছে কি, এই 1 নম্বরে যে জাবেদা দিছিলাম ওইটাকে উল্টাই দেওয়া। তাহলে পাশের এ নাম্বার দিয়ে আমি ওটা উল্টাই দেবো, রিজার্ভ ফর এনকামব্রান্স ডেবিট আর এনকামব্রান্স ক্রেডিট। ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে ওই যে আমি যে ঋণীটা ছিলাম, এই ঋণটা এখন কি বোঝা নামে ফেললাম না? মানে ওটা রিভার্স করে দিয়ে ওটাকে ভ্যানিশ করে দিলাম। ওটা কি করলাম? ভ্যানিশ। এইবার এন্ড এর পর থেকে এন্ড, অ্যান ইনভয়েস অফ টাকা 1,40,000 ওয়াজ রিসিভ অ্যান্ড আলটিমেটলি পেইড অফ। বলছে কি, আমি আগেই বলেছিলাম যে আমরা সিটি কর্পোরেশন, আমাদের কাছে কেউ একজন অর্ডার দিয়েছিল ওই পণ্য নেওয়ার জন্য, তাই তো? তাই না? হ্যাঁ ভাই। আমি পণ্যটা এনে দিলাম, আনলে আমার কোনো খরচ হবে না? হবে। সেটাই বলছে, অ্যান ইনভয়েস মানে একটা চালান অফ টাকা 1,40,000 রিসিভ, একটা চালান গ্রহণ করেছে 1,40,000 টাকার, অ্যান্ড আলটিমেটলি পেইড অফ, এবং সেই চালানের টাকা পরিশোধ করা হচ্ছে। তাহলে আমি তো পণ্য কিনে নিয়ে আসছিলাম, পণ্য কিনে এনে তারপরে তো তাকে ডেলিভারি দিয়েছি, তাই না? হুম। আমরা সিটি কর্পোরেশন, তাহলে আমি যে কিনে আনলাম, তাহলে আমার ব্যয় হয়নি? সেই টাকাটা হচ্ছে ভাউচারের মূল্য দেওয়া আছে কত, মানে ইনভয়েসের মূল্য দেওয়া আছে 1,40,000, এবং সেটা পেইড করা হচ্ছে। তাহলে জাবেদা হবে কি, এক্সপেন্ডিচার ডেবিট আর ক্যাশ ক্রেডিট। জাবেদা কি হবে? এক্সপেন্ডিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। 1,40,000 টাকা। কথা ক্লিয়ার? তাহলে এখানে পাশে আমি কয়টা জাবেদা দিলাম? দুইটা। প্রথমটা হচ্ছে কি, ওইটা রিভার্সের জাবেদা, আর দ্বিতীয়টা কি, আমার যে ব্যয়টা করতেছি ব্যয়ের জাবেদা। ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে। তাহলে আমি সেটা দেখাই আসি। 5 নাম্বার দেখেন, এই যে 1 নাম্বার, পাশের এ নাম্বার জাবেদা, পাশে বি নাম্বার এক্সপেন্ডিচার ডেবিট ক্যাশ ক্রেডিট 1,40,000। ওকে? হ্যাঁ ভাই। ওকে। আচ্ছা, তো এন্ট্রি পড়ি 6 নাম্বার। দেখেন কি বলছে, during the year, during the period, the general fund made a payment to the debt service fund of টাকা 60,000 for payment of current debt. দীপক বলেন। স্যার 1,40,000 টাকাটা সিটি কর্পোরেশন পেল না, এই যে অর্ডারটা সাপ্লাই করলো, এটা স্যার ক্রেডিট কেন হলো ক্যাশটা? সিটি কর্পোরেশন পেল না? কি বলেছে, একটা ইনভয়েস যার মূল্য 1,40,000 ওর রিসিভ, ইনভয়েস করেছে মানে চালান গ্রহণ করেছি আমরা, মানে যার কাছ থেকে আমি পণ্য কিনেছি সে চালান পাঠাইছে যে আপনার কাছে আমি যে পণ্যটা পাঠাইছি তার বিবরণ সহ তার মূল্য টোটাল কত টাকা, 1,40,000 টাকা, এবং সেটা আমরা পেইড করেছি। সেটা আমরা কি করেছি? তাহলে আমরা সিটি কর্পোরেশন, এটা আমাদের ব্যয় হচ্ছে না, নাকি এটা আমরা টাকা পাচ্ছি? ও, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনি মনে হয় এমন ভাবতেছিলেন যে আমরা তো তাদের অর্ডার নিছিলাম, তাদের মানে পণ্য ডেলিভারি দিয়েছি, তারা তো আমাকে টাকা পয়সা কিছু দিল না, এরকম কিছু নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এরকম তো কোনো তথ্য আমার দেওয়া নাই, কোনো কথা তো বলা নাই যে তারা আমার কাছে কত টাকা দিয়ে অর্ডার দিছিল, শুধু বলেছিল 1 লক্ষ টাকা। কিন্তু এখানে তারা আমাকে পেমেন্ট করতেছে কিনা, বা তাদের আর কোনো ডিমান্ড আছে কিনা, তাদের সেটার উপরে কোনো লাভ করতেছে কিনা, এরকম কোনো তথ্য ছিল না। সো আমরা এখানে লাভ লসের হিসাব আর করতে পারতেছি না, বা ওইরকম কোনো জার্নাল দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে? আমাদের জাস্ট যে লেনদেনটা হয়েছে তার জাবেদা দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। এখানে যেটা বলছে 6 নাম্বারে, ডিউরিং দ্য পিরিয়ড দ্য জেনারেল ফান্ড মেড এ পেমেন্ট অফ টাকা টু দ্য ডেপ্ট সার্ভিস ফান্ড অফ টাকা 60,000 ফর পেমেন্ট অফ কারেন্ট ডেপ্ট। দেখেন এখানে কথাটা কেমন একটু পেজ গোছ লাগানো আছে। আমি পেজ গোছ লাগানোটা অত ভালোভাবে বলবো না, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আমি
একজনকে কোশ্চেন করি, এখানে অনেকেই আছেন, আহ, যদি উত্তর দিতে চান আর কি। আচ্ছা, যারা কথা বলেন না, কে বলবেন যারা কথা বলেন না তাদের মধ্যে একজন আমার সঙ্গে এরা একটু কথা বলবেন। বলেন, সোনিয়া, তামিমা, আপনার অ্যান্সার দিতে পারবেন? হ্যালো। হ্যাঁ বলেন, যদি ওকে। পারি উত্তর দিব। ওকে, মানে যে একজন, যে কোনো একজন ইন্টারাকশন করলেই হবে। এ হচ্ছে যে জনাব রহিমকে বেতন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো, এটার জাবেদা কি? জনাব রহিমকে বেতন বাবদ 2,000 টাকা প্রদান করা হলো, জাবেদা কি? স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এই যে রহিমকে দিলাম, রহিম কোথাও লিখতে হবে কিনা? না লিখলেও তো সমস্যা নেই। না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, অন্যরাও বলেন, ও কি ঠিক বলছে নাকি? ও জাবেদাটা কি হবে নাকি হবে না? ওই স্যালারি ভাই ফর এটা কি রহিম হবে না? বকেয়া ভাই? নাম বকেই লিখে তো থাকলে তো বলেছি। বকেয়া হয়। না না, আমি তো বলছি পেইড করা হয়েছে, স্যালারি প্রদান করা হয়েছে 2,000 টাকা। হুম। ঠিক আছে। আচ্ছা, বিষয়টা আমি বলি, বিষয়টা হচ্ছে কি, আমরা ও যেটা বলছে এটাও লিখতে পারি, আবার একটু বেশিও লিখতে পারি। সেটা কি, স্যালারি লিখে হাইপেন দিয়ে রহিম লিখতে পারি। ঠিক আছে, মানে বেতনটা আমি কাকে দিলাম এটা বোঝার জন্য আমি হাইপেন দিয়ে রহিম কথা লিখতে পারি, তাই না বিষয়টা? এরকম জি কিন্তু ভাইয়া। আমরা অনেকবার দেখেছি। তাহলে বেতন লিখে বা স্যালারি লিখে হাইপেন দিয়ে রহিম, এটা ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আমি অ্যাকচুয়ালি এটাই সঠিক জাবেদা, কিন্তু আমি কিন্তু কখনো রহিমকে ডেবিট করতে পারবো না, কারণ রহিমকে দিলেও আমার মূল এন্ট্রি হচ্ছে বেতন। তাহলে ভালো করে খেয়াল করেন, এখানে বেতনটা কি বাবদ টাকা দিচ্ছি সেটা না, মানে কিসের জন্য টাকা দিচ্ছি সেটা তো নাকি? জি ভাইয়া। তাহলে কিসের জন্য টাকা দিচ্ছি সেই জিনিসটা ডেবিট, আর কাকে দিচ্ছি সেটা কিন্তু হাইপেন দিয়ে পাশে লিখতে হবে। ওটা কিন্তু নট নেসেসারি, জাস্ট আমি বোঝানোর জন্য লিখবো, তাই তো? আর ক্যাশ হবে ক্রেডিট, এটাই তো, মানে যেটা দিচ্ছি, মানে যা দিচ্ছি, কি দিচ্ছি, ক্যাশ দিচ্ছি না আমি, তাই ক্যাশ ক্রেডিট, এটাই তো। তাহলে যদি তাই হয় তাহলে এইখানে খেয়াল করেন যে ডিউরিং দ্য পিরিয়ড, এই সময়ে দ্য জেনারেল ফান্ড মেড এ পেমেন্ট, জেনারেল ফান্ড একটা পেমেন্ট দিচ্ছে। কি দিচ্ছে? পেমেন্ট দিচ্ছে। টু দ্য ডেপ্ট সার্ভিস ফান্ড, কাকে দিচ্ছে? ডেপ্ট সার্ভিস ফান্ডকে দিচ্ছে। কত টাকা? 60,000 টাকা। ফর পেমেন্ট অফ কারেন্ট ডেপ্ট, কিসের জন্য টাকা দিচ্ছে? কারেন্ট ডেপ্টের জন্য। কিসের জন্য? কারেন্ট ডেট। তাহলে আমি সেই জিনিসটা যদি এখানে অ্যাপ্লাই করি, যে কিসের জন্য আমি টাকা দিছিলাম? বেতনের জন্য। তাহলে এখানে কিসের জন্য দিছি আমি? কারেন্ট ডেপ্টের জন্য না? হ্যাঁ ভাই। তাহলে কারেন্ট ডেপ্ট হবে ডেবিট, আর হাইপেন দিয়ে ওই যে রহিম লিখছিলাম, মানে কাকে দিছিলাম? টু দ্য ডেপ্ট সার্ভিস ফান্ড, তাহলে হাইপেন দিয়ে ডেপ্ট সার্ভিস ফান্ড। তাহলে কারেন্ট ডেপ্ট হাইপেন দিয়ে ডেপ্ট সার্ভিস ফান্ড, এটা ডেবিট, আর ক্যাশ দিচ্ছি তাই ক্যাশ ক্রেডিট। কথা কি বুঝতে পারছি আমি? হ্যাঁ ভাই। তাহলে দেখেন এই জাবেদাটা সেটাই লিখছি আমি, যেই কারেন্ট ডেপ্ট হাইপেন দিয়ে ডেপ্ট সার্ভিস ফান্ডের ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ওকে, আপনারা অঙ্কটা স্ক্রিনশট দিতে পারেন, দেন স্ক্রিনশট দেন। দিছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া। আর এই সলিউশনও দেন, 3-এর বি পর্যন্ত গেল। দিছেন? জি হ্যাঁ ভাইয়া, ভাই। পরেরটা দিন। ওকে, বাকিটুক একবারে। হ্যাঁ, তাহলে অঙ্ক কিন্তু কঠিন কিছু না, শুধু আমাদের সাথে পরিচিত কোনো কোম্পানির নাম পাই নাই, এই জন্য আমাদের কঠিন মনে হচ্ছে। যে আগে যেমন যদি বলতো যে জনাব রহিম একজন আসবাবপত্র ব্যবসায়ী, তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু এটা সিটি কর্পোরেশন, তাদের নামের সঙ্গে তো আসবাবপত্র ব্যবসায়ীর কিছু আহ, সম্পদ বা আয় ব্যয়ের নামের পার্থক্য থাকবে, ওই পার্থক্যের কারণে কঠিন মনে হচ্ছে, তাই তো? তো আমি যদি এখন 4 নাম্বার এই যে পার্ট বি এর অঙ্কটা, যেটা আমি প্রথমেই বলেছিলাম এটা হোমওয়ার্ক দেই,
এটা কি পারা যাবে? স্যার হ্যাঁ বলেন। এটা স্ক্রিনশট দেন, এটা স্ক্রিনশট দেন, এটা হোমওয়ার্ক থাকবে, এটা করবেন। দেখেন 16 সালে আসছিল। বলেন দীপক ভাই। স্যার এখানে একটা মানে 3 লক্ষ টাকা যেটা আনকালেক্টেবল দেখাচ্ছে, ওইটা কি স্যার আদায় হবে না নাকি স্যার রাইট, এটা এখনো আদায় আদায় হয় নাই? এটা আদায় হবেই না। আমি অনুমান করছিলাম যে 25 লক্ষ টাকা, মানে সরি, কই সেটা, এটা 50 লক্ষ টাকা আমার ট্যাক্স আদায় হবে। কিন্তু সেখান থেকে আলটিমেটলি এটাও অনুমান করা হচ্ছে যে 3 লক্ষ টাকা আদায় নাও হতে পারে। অনুমান করা হচ্ছে, দেখেন এস্টিমেটেড ডেট অনুমান করা হচ্ছে যে এটা আদায় নাও হতে পারে, ঠিক আছে। উইল বি আনকালেক্টেবল মানে এটা অনাদায় যোগ্য থাকতে পারে। আনকালেক্টেবল মানে অনাদায় যোগ্য, মানে ওখান থেকে আবার কিছু আদায় হতেও পারে, আবার নাও পারে। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, টাইম শেষ প্রায়, আর 30 সেকেন্ড মতো আছে, শেষ হয়ে যাবে। তো আমরা তো আজকে লিঙ্ক দেওয়া লাগতেছে না, আমরা নেক্সট দিন 6 নম্বর অঙ্ক করাবো। এটা করালে আমার এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। বলেছিলাম 3টা ক্লাসে শেষ করব, আগামী ক্লাসে এটা করলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ এইটা একটু কঠিন টাইপের জার্নাল, তো দুইটাই একই রকমই একটু কঠিন টাইপের জার্নাল, এই জন্য ওইটা করলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আর মনে রাখতে হবে এইখান থেকে পার্টসের অঙ্ক আসা মানে এই দুটো থেকে একটা আসবে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।